পরম গুরু ঠাকুর শ্রী শ্রী ভবা পাগলার দীক্ষিত মানুষ কন্যা মা মনসার আশীর্বাদ ধন্যা সর্পকন্যা মাতা দেবযানী। ওনাকে পাবেন প্রতি ইংরেজি মাসের 2 থেকে 6 তারিখ পর্যন্ত এবং ওনার লাইভ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন সিসিএন বিনোদনের প্রতি ইংরেজি মাসের 2 ও 4 তারিখ রাত 8টা থেকে 9টা। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাই এখনকার অনুষ্ঠান, এখনকার বিশেষ জ্যোতিষ লাইভ অনুষ্ঠান 2 তারিখ এবং 4 তারিখ এই লাইভ অনুষ্ঠান থাকে। আমরা যাকে এতদিন ধরে দেখে এসেছি শিলিগুড়িতে পেয়েছি, আমাদের সমস্যাগুলো নিয়ে কথা বলেছি তার সাথে। আপনারাও অনেকেই বহু মানুষ প্রতিদিন অপেক্ষা করেন তার সাথে একবার কথা বলার জন্য। এইটা মনে হয় একেবারে সঠিক সময়টা, যেই সুযোগটা এই মুহূর্তে আপনাদের জন্য তৈরি হয়েছে। সরাসরি আমাদের সাথে কথা বলতে পারেন এবং আমাদের লাইভ ফোন ইন নাম্বারে, সেই নাম্বারে কথা বলে আপনারা জানাতে পারেন। একটা কথা বলি, মানুষ প্রতিনিয়ত ভালো থাকতে চায় এবং খারাপ নিয়ে হয়তো কেউই চলতে চায় না, কিন্তু কোনো কোনো সময় সেই খারাপ সময়টা হঠাৎ করে দেখে ফেলি এবং তাতে আমাদের একেবারেই জীবনটা মনে হয় ওলট পালট হয়ে গেল। কি করব? এই সমস্ত সমস্যা নিয়েই আজকের অনুষ্ঠান। আপনাদের সমস্যা নিয়ে সরাসরি আমাদের সাথে ফোন লাইনে কথা বলবেন। পরম গুরু ঠাকুর শ্রী শ্রী ভবা পাগলার দীক্ষিত মানুষ কন্যা মা মনসার আশীর্বাদ ধন্যা সর্পকন্যা দেবযানী এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছেন। আপনাদের সাথে সমস্যা নিয়ে কথা বলার জন্য সরাসরি ফোন লাইনে কথা বলবেন। এছাড়াও সিসিএন বিনোদনের ফেসবুক পেজে অনুষ্ঠান সরাসরি দেখছেন, সেখানে আপনাদের প্রশ্ন পাঠাতে পারেন, আমরা নিশ্চয়ই সেখান থেকে উত্তর দেব। অনেক অনেক স্বাগত, প্রণাম জানাই আপনাকে। তোমাকেও স্বাগত তন্ময়, এবং ওপারে রয়েছেন ছোট বড় প্রত্যেককে আমি আমার শুভেচ্ছা, শুভকামনা এবং প্রণাম জানিয়ে আমার গুরু পরম গুরু ঠাকুর শ্রী শ্রী ভবা পাগলা শ্রীচরণে শতকোটি প্রণাম নিবেদন করে মা মনসার নাম বন্দনা করে আসুন অনুষ্ঠান শুরু করি। ওং অম্বা মোহিনাং শশধর বদনাং চারুকান্তিং বদানাং হংসারু রামদারামরণিত বসনাং সেবিত্ত সিদ্ধিকাময়ী শেরাশ্যাং মণ্ডিতাঙ্গী কনকমণি গণের নাগরত্নরণে কই বন্দে হং ষষ্ঠ নাগমৌরুকুচ যুগলাং ভগ্নি কামরূপাং। ওং আস্তিকস্য মুনের মাতা ভগ্নি বাসুকিস্তথা জড়ৎকারু মুনের পত্নী মা মনসা দেবী নমস্তুতে। আস্তিকস্য মুনের মাতা ভগ্নি বাসুকিস্তথা জড়ৎকারু মুনের পত্নী মা মনসা দেবী নমস্তুতে। আস্তিকস্য মুনের মাতা ভগ্নি বাসুকিস্তথা জড়ৎকারু মুনের পত্নী মা মনসা দেবী নমস্তুতে। নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ। তন্ময় যে খারাপ সময়ের কথা বলছে, আমি সেই খারাপ সময়ের কথাই টানছি। এখন যে সময়টা যাচ্ছে সেই সময়টা কিন্তু সত্যিই খুব খারাপ। ব্যক্তি জীবনে হোক, সামাজিক জীবনে হোক, পরিবেশ পরিস্থিতি, প্রাকৃতিক সব কিছু নিয়ে আমি আমার ফেসবুকে প্রত্যেক দিন কোনো ভালো স্টেটমেন্ট দিতে পারি না। ইভেন আমার লিখতেও ইচ্ছে করে না সকালবেলা, যে সবসময় নেগেটিভ লিখে যাচ্ছি, কিন্তু পজিটিভ জায়গাটা কোথাও পাচ্ছি না। কারণ হ্যাঁ, এখানে আমি যখন ফেসবুকে লিখব তখন সেটা কিন্তু সর্বাধিক যেটা, অর্থাৎ সবার জন্য যেটা কমন হবে। ব্যক্তি জীবনে কারুর ভালো কারুর খারাপ হতেই পারে, কিন্তু সামাজিক স্তরের কোথাও খারাপ যদি হয় সেটাকে কিন্তু দেখা যায়। তো এখন যে সময়টা, আমি বিশেষ করে 3টি রাশির কথা বলবো বা 3টি লগ্নের কথা বলবো, সেখানে কিন্তু সময় খারাপ এবং প্রত্যেকের, আমাদের প্রত্যেকের ব্যক্তি জীবনে, এই যে আমরা প্রোগ্রাম করতে বসছি, আমরা কি নিয়ে কথা বলছি? ইলেকট্রনিক্স মিডিয়া নিয়ে। এটাতেও কিন্তু সমস্যা আসতে পারে, যে কোনো জায়গা থেকে সমস্যা আসতে পারে। আমি আর তন্ময় এখানে আলোচনা করছিলাম, তো 3টে রাশি 3টে লগ্নের জন্য কিন্তু বেশি
বিশেষ করে সিংহ রাশি সিংহ লগ্ন, বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন, কুম্ভ রাশি কুম্ভ লগ্ন, মেষ রাশি মেষ লগ্ন। কারণ শনি মঙ্গল এখন এক জায়গায়, শনি মঙ্গল যোগ। কুম্ভ রাশিতে শনি বসে আছে নিজের ঘরে, মঙ্গল সেখানে এসেছে। এই যে যোগটা শনি মঙ্গল যোগ, এটা হচ্ছে অকস্মাৎ যোগ, কার্মিক যোগ, নানান রকম দুর্যোগ, নানান রকম যোগ। সবচেয়ে বড় কথা দুর্যোগ, হঠাৎ ঘটা কোনো অঘটন বা কারু কারুর ক্ষেত্রে হঠাৎ ঘটা কোনো ঘটনা। যাদের শুভ যোগ আছে তাদের হঠাৎ করে কোনো শুভ আসতে পারে। একটা ভাইব্রেশন আসছে, আছেন ফোনে? আচ্ছা, একটুখানি দুটো মিনিট কথাটা বলে নি, নইলে পরে ভুলে যাব। এটা হচ্ছে হঠাৎ ঘটা কোনো ঘটনা, সেটা দুর্যোগ হতে পারে, সেটা শুভযোগ হতে পারে, তবে দুর্যোগটাই বেশি। শনি মঙ্গল যোগে প্রাকৃতিক দুর্যোগ তৈরি করে, আবার ঠিক তার দ্বিতীয় ভাবে অর্থাৎ মীন রাশিতে এখন রবি রাহু যুক্ত। রবি আমাদের আত্মাতে রাহু বর করেছে, অর্থাৎ ক্ষয় ক্ষতি, আত্মার পরিমাণ বেশি। কাজে এমন একটা সময়ে আমাদের প্রত্যেককে সাবধানে থাকতে হবে। হনুমান চালিসা, গীতা পাঠ, এগুলো কিন্তু প্রতিনিয়ত গৃহে করতে হবে। সবসময় চেষ্টা করতে হবে কোনো স্পিরিচুয়াল পাওয়ার, আপনারা বা আমরা সবাই যে ঠাকুরকে বিশ্বাস করি তার আশীর্বাদ নিয়ে চলতে হবে। হ্যাঁ, আলটিমেট কি হবে সে উপরওয়ালাই জানে, কিন্তু আমরা আমাদের সাধন ভজন দ্বারা, আমরা আমাদের প্রার্থনার দ্বারা সেই খারাপ সময়টাকে চেষ্টা করতে হবে যাতে খারাপ সময়টা আটকায়। আচ্ছা, কেউ একজন আছেন, দেখে নি। নমস্কার, কে আছেন? হ্যালো। হ্যালো, কে বলছেন? নমস্কার। হ্যাঁ, আমি পূজা দাস বলছি। কোথা থেকে বলছেন? হরিবাড়ি থেকে। আচ্ছা, কার বিষয়ে জানবেন? নিজের বিষয়ে। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 11/2/2001। 11/2/2001। 11 ফেব্রুয়ারি 2001। 2001। আচ্ছা, জন্ম সময়? সকাল 10টা, রবিবার। সকাল 10টা, সরি, সকাল 6টা, রবিবার। রবিবার, সকাল 10টা রবিবার। হ্যাঁ। আচ্ছা, কোথায় জন্ম? সকাল 6টা, রবিবার, শিলিগুড়ি। সকাল 6টা? 6টা। হ্যাঁ। সকাল 6টা রবিবার, শিলিগুড়ি। সঙ্গে থাকুন আপনি। কি বার ছিল? শনিবার? রবিবার। রবিবার। রবিবার ছিল। 23 বছর। কি নাম ওর? পুষ্পা। কি নাম তোমার? পুষ্পা? পূজা। পূজা। পূজা, আমার কথা শুনতে পাচ্ছো? আপনি টিভির ভলিউমটাকে মিউট করবেন পূজা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, এবার বলুন, জিজ্ঞেস করছেন উনি কিছু। আচ্ছা পূজা, প্রথমত একটা কথা বলি, জীবনে কিন্তু এখন তোমার 23 বছর বয়স, জীবনে নানান ঘটনা, খারাপ খারাপ ঘটনার মধ্যে দিয়ে জীবনের পরিবর্তন, এবং আলটিমেট এমনও হতে পারে, পরিবর্তনটা এমন হতে পারে, আজ তুমি যা আছো কাল তুমি হয়তো সেখান থেকে আরো ভালো হতে পারে বা সেখান থেকে আরো খারাপ হতে পারে। এই কথার ব্যাখ্যা আমি পরে আসছি। সবার আগে বলো, তোমার শ্বাসকষ্ট বা খুব ভয় লাগা এই টাইপের কোনো সমস্যা আছে? কোনো সমস্যা হচ্ছে তন্ময়? আছে। আচ্ছা, কি সমস্যা আছে? শ্বাসকষ্ট না ভয় লাগা? দুটোই। শ্বাসকষ্ট হয়, মাঝে মাঝে ভয়ও হয়। ভয় মনে হয় যেন আমি যদি মরে যাই, আমি যদি না থাকি, এরকম কোনো ভয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা পূজা, তুমি পড়াশোনা করছো? হ্যাঁ, আমি পড়াশোনা করছি, আমার বিএসসি কমপ্লিট করেছি, বিএড কমপ্লিট করেছি। আচ্ছা, আর কিছু করার তো নিশ্চয়ই চেষ্টা করছো, বা কিছু তো ইচ্ছে আছে যে আমি কিছু করব? হ্যাঁ, অলওয়েজ আমি চাই নিজের পায়ে দাঁড়াতে। একদম, প্রথম থেকেই তুমি চাও নিজের পায়ে দাঁড়াতে, এবং মানে নিজে কিছু করব, এই ব্যাপারটা তোমার কাছে খুব সম্মানের, যে আমার একটা আইডেন্টিটি হোক, আমার একটা কিছু হোক। কিন্তু কোথাও এগোতে যাওয়ার আগে তুমি কিন্তু ভয় পাবে।
ভয়তেই মানে আগের থেকে নেগেটিভ চিন্তা এতটা হবে যে এগোনোর গতিটা কমে যাবে। হচ্ছে এরকম? হ্যাঁ, এরকম হচ্ছে। এবার তোমায় বলি যে তোমার জীবনে কোনো খারাপ ঘটনা যেটা তোমার জীবনে কিছু কিছু জায়গা পাল্টেছে, এরকম কিছু হয়েছে এখনো অবধি? বলো তো আমাকে। হ্যাঁ, আমার 30শে এপ্রিল বিয়ে। 30শে এপ্রিল বিয়ে? হ্যাঁ। আচ্ছা, এটা তো একটা ঘটনা। আমি বলছি এমন কোনো ঘটনা ঘটেছে যেটার কারণে তুমি তোমার জীবনে একটা কিছু শিক্ষা পেয়েছো? হ্যাঁ, এরকম তো অনেক ঘটনাই আছে, ওগুলো শেয়ার করা যায় না নিশ্চয়ই, কিন্তু সেখান থেকে তুমি তোমার জীবনে কিছু লেসন তুমি পেয়েছো যে এই কাজের এই আমার এফেক্ট হতে পারে, তাই তো? এবং সেই জায়গা থেকে তুমি তোমার জীবনকেও পরিবর্তন করেছো, ঠিক? হ্যাঁ। তো বিবাহটা এত তাড়াতাড়ি তুমি করছো কেন? নিজের পায়ে না দাঁড়িয়ে কেন করছো? মা বাবা চাইছেন? হ্যাঁ, মা বাবা চাইছেন, বাবার শরীর খারাপ। বাবারও কি সেই হার্টের সমস্যা? হ্যাঁ হ্যাঁ। বাবার শরীর খারাপ হলেও বাবার কিন্তু শরীর খারাপটা নিয়েই তো বাবা চলছেন। এটা তো নয় যে আজকে শরীর খারাপ, দীর্ঘদিনের শরীর খারাপ নিয়েই চলছেন। তো বাবার শরীর খারাপে বাবাকে তো বোঝা উচিত বা মাকেও বোঝা উচিত যে তুমি যদি আজকে নিজের পায়ে দাঁড়াও, তুমি মা বাবার পাশে থাকবে। কারণ তোমার এই বিবাহটা নিয়েও আমার কিন্তু একটু চিন্তা হচ্ছে, কিন্তু অতটা সময় আমার কাছে নেই যে আমি এখান থেকে দেখব। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তোমার মধ্যে একটা খুব ভালো যোগ দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে তুমি তোমার কোনো কাজেই অধর্ম বা অন্যায় তুমি করতে চাও না। না। যে কোনো কাজে ন্যায়সঙ্গত কাজ তুমি করতে চাও এবং ধর্মের সঙ্গে যে আমি এটা ঠিক কাজ করছি, আমি কোনো খারাপ কাজ করছি না, বা এই কাজটা করলে এটা একটা মানুষের ক্ষতি হতে পারে, বা এই কাজটা অন্যায়, ঠিক আছে? কিন্তু যখন যখন তুমি না জেনেও কোনো ভুল কাজ করবে, তখনই জীবন তোমাকে কিন্তু শিক্ষা দেবে। তো আমার কথা হচ্ছে এই ধরনের চার্টে জীবনটা এমন ভাবে পরিবর্তন হয় যেটা কিন্তু খুব খারাপও হতে পারে, খুব ভালোও হতে পারে। কাজেই তোমার প্রত্যেকটা স্টেপিং অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিয়ে চলা উচিত, কারণ তিনিই তোমায় বলতে পারে আগামী পদক্ষেপগুলো সঠিক না ভুল, ঠিক আছে? আচ্ছা ম্যাম, বলো। আমার যে বৈবাহিক জীবন মানে আগামী, এটাতে কোনো সমস্যা হবে না তো? আমি কি বললাম সেটা দেখার সময় আমি এখানে পাচ্ছি না। চার্টের ভালো যোগগুলো আমাকে চটপট দেখাচ্ছে, ঠিক আছে? কিন্তু একটা জিনিস আমি যেটা দেখতে পাচ্ছি যে তোমার মধ্যে যে ইগোটা আছে না, এই যে সম্মান প্রিয়, এটা এক ধরনের ইগো, সাংঘাতিক ইগো। এই ইগোটা কিন্তু আরেকবার রিপিট করুন। ইগো 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 বুঝতে পারছো তো? আমি সম্মান প্রিয়, আমার মধ্যে একটা চাপা অহংকার। কেউ আমাকে যদি কোনো অর্ডার করে আমি সেটা মানতে পারবো না, কেউ আমাকে কঠিন ভাবে কথা বলবে আমি মানতে পারবো না, বা ইগো, তুমি কিছুতেই ইগো কমাতে পারবে না। এটা কিন্তু বিবাহিত জীবনে খুব সমস্যা দেয়। আরো একটা কথা, এই যে তুমি সব সময় চাও যে আমি নিজের পায়ে দাঁড়াবো, এমন একটা জায়গায় বিয়ে হলো দেখলে যে সেই জায়গাটা তোমাকে চাইছে না, এই যে আইডেন্টিটি ক্রাইসিস, এটাও কিন্তু বিবাহিত জীবনে সমস্যা দেবে। কাজে আমি ফার্স্টেই বললাম যে তোমার বিবাহ ঠিক হচ্ছে না ভুল হচ্ছে সেটা দেখার সময় আমার নেই। চেষ্টা করো কাউকে দেখিয়ে তারপরে বিবাহ করতে, ঠিক আছে? ঠিক আছে, ভালো থেকো। ধন্যবাদ। এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব তার আগে আলোচনা বলতে আমি একটু অ্যাড্রেস গুলো বলে দিই ওনাদেরকে, এবং তারপরে আমি ফেসবুক পেজে, আমাদের ফেসবুক ওয়ালে আমাদের যারা দর্শকরা রয়েছেন, যারা দেখছেন, ওখান থেকে কিন্তু পাঠিয়েছেন প্রশ্ন। আমি একটা প্রশ্ন প্রথমে নেব, তারপরে আমরা ফোনটা নেব। এটা অ্যাড্রেসটা বলি। উনি রয়েছেন এ মাসের 6 তারিখ পর্যন্ত থাকবেন জুপিটার জ্যোতিষ কার্যালয়, আশুতোষ মুখার্জি রোড, কলেজপাড়া, বাণী লাইব্রেরির ওপরে, যেরকম প্রতি মাসেই থাকেন। যারা যোগাযোগ করতে চাইছেন, 2টো নাম্বার রয়েছে, হেল্পলাইন নাম্বার 9836153569 একটি, অপরটি 9475335623। 2টো নাম্বারে যে কোনো একটি নাম্বার ব্যবহার করে ওনার কাছে পৌঁছানো যাবে 6 তারিখের মধ্যে। এছাড়াও এই মাসের 14 তারিখে উনি শ্যামবাজার কলকাতায় ওনার চেম্বার, যেটি জ্যোতি, অনেক মানুষ সেখানে পৌঁছেছেন। এ মাসের 14 তারিখেও কিন্তু ওনার ওখানে চেম্বার রয়েছে, ওনার নিজস্ব চেম্বার জ্যোতি, 4 নম্বর নটি বিনোদিনী সরণি,
শ্যামবাজার হাতিবাগান। যোগাযোগ করতে চাইলে ওই দুটো নাম্বার যেটি রয়েছে বুকিং নাম্বারে, সেই নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই। এবারে একটা আমি এখান কেউ থেকে আছে নিচ্ছি বোধহয় ফোনে। কেউ আছেন? আচ্ছা, এই ফোনটা নিয়ে আমি তারপরে ফেসবুক পেজ থেকে একটা নেব প্রোফাইল। নমস্কার, কে আছেন? নমস্কার, কে আছেন? হ্যাঁ বলুন। মাতার সঙ্গে কথা বলতে চাই। হ্যাঁ, আগে নাম বলুন। লক্ষণ সাহানি, কোথা থেকে বলছেন? 3 শিলিগুড়ি। আচ্ছা, লক্ষণ সাহানি। লক্ষণ সাহানি, আপনার বিষয়ে জানবেন? আমার বিষয় ডেট অফ বার্থ বলুন। 10/2/1970। 1970। 10/2/1970। আচ্ছা, এবার ডেট অফ বার্থ সময়টা বলুন, টাইম অফ বার্থটা। টাইমটা মনে নাই আমার, টাইমটা মনে নেই। জন্ম সময় মনে নেই? 54 বছর বয়স। হ্যাঁ, জন্ম সময় মনে নেই, কি বার ছিল মনে আছে? না, মনে নাই। তাহলে এই যে ডেট অফ বার্থটা, এটা সঠিক? এটা এটা সঠিক, হ্যাঁ সঠিক, হ্যাঁ সব কিছু আছে, আধার কার্ড, প্যান কার্ড সব এগুলো মনে গেছে। আচ্ছা, 10/2/70, 54 বছর। আচ্ছা, লক্ষ্মণ। দু একটা প্রশ্ন করে নি আগে, দেখে নি যে ঠিকঠাক যাচ্ছে কিনা। আচ্ছা 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 মাতা। আচ্ছা, বিবাহ তো নিশ্চয়ই হয়েছে? হ্যাঁ, বিবাহ হয়েছে। স্ত্রী সুস্থ আছেন? আছি, বাস মোটামুটি আছে, তো ভালো নাই। ভালো থাকে না শরীর, তাই তো? আচ্ছা আচ্ছা মাতা। আচ্ছা, আর হচ্ছে কি কাজ করেন? জমি বাড়ি খেতি এরকম কিছু, বা রবি শস্যটা? প্রাইভেট জব করি। প্রাইভেট জব করেন? কোন কোম্পানিতে করেন বলুন তো, মানে কি কোম্পানিতে করেন? কোম্পানিতে। শুনতে পেলাম না, আরেকবার বলুন। তেল কোম্পানি, যেখানে তেল কোম্পানি আছে না, তেল কোম্পানিতে। তেল কোম্পানি? ইন্ডিয়ান অয়েল জব। ইন্ডিয়ান অয়েল, আচ্ছা, একদম মানে সরকারি, সরকার রিলেটেড কোম্পানি? না না মাতা, আপনার প্রাইভেট জবে। ঠিক আছে, প্রাইভেটে। ঠিক আছে। কি জানতে চাইছেন বলুন? আমি মেকানিক্যালে আছি। আচ্ছা, কি জানতে চাইছেন? আমি জানতে চাইছি কি আমি কোনো সুস্থ হয়ে থাকি না, একটা টাকা পয়সা থাকতেছে না, টাকা পয়সা আসে চলে যাচ্ছে, যাই করি সব চলে যায়, হাতে টাকা পয়সা থাকে না। দেখুন, ডেট অফ বার্থটা পেলে কারণটা জানা যেত, কিন্তু এখান থেকে তাৎক্ষণিক যে কারণটা না, সেটা হচ্ছে খরচটা অনেক বড় বড় করে ফেলেন আপনি। হ্যাঁ মাতা। অর্থটা হাতে এলেই বড় বড় খরচ আপনার হয়ে যায়, এবং আপনার পরিবারের যারা আছে না, পরিবারের অসুস্থতার পেছনেও কিন্তু অর্থটা বেরিয়ে যায়। হ্যাঁ মাতা। পরিবারে ধরুন অনেকেই আছে, কেউ না কেউ অসুস্থ থাকছে, প্রত্যেক মাসে ওষুধের খরচ বা ডাক্তার হসপিটাল, এটাও কিন্তু একটা ব্যাপার, এবং বড় বড় খরচ এটাও কিন্তু রয়েছে। কাজে খরচ যেখানে হবে, যদি ইনকাম না থাকে তাহলে অর্থ তো থাকবে না। ইনকাম যদি বাড়াতে হয় তাহলে সোর্সটাকেও তো বাড়াতে হবে, ঠিক আছে? তো কিন্তু কথা হচ্ছে যে আপনার এখন 54 বছর বয়স, আপনার তো ভ্যারাইটি, মানে কাজের জায়গায় আপনি যা বলছেন তার থেকে তো আরো ভালো হওয়ার কথা ছিল, কিন্তু সেটা কেন হলো না তার উত্তরও আমি দিচ্ছি। আপনি সব জায়গায় কাজ করতে পারেন না। আচ্ছা না, আমাকে, আমি যে কথাটা বলছি ঠিক কিনা? আপনি অনেক কাজ হয়তো চেঞ্জ করেছেন, ভালো জায়গাও আপনি হয়তো ছেড়ে দিয়ে এসেছেন, ওই জায়গা মানিয়ে নিতে পারছেন না বলে। হয়েছে এরকম? ভালো কোম্পানিতে কাজ পেয়েছিলেন, কিন্তু যেহেতু আপনি নিজে মানিয়ে নিতে পারছেন না তাই ছেড়ে চলে এসেছেন, এমন হয়েছে? একদম 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, এখনো যেখানে কাজ করছেন না সেখানেও কিন্তু আপনার মনে হয় যে আমি যদি নিজে কিছু করতাম ভালো হতো, বা কাজের জায়গায় আপনি এখনো কিন্তু ঠিক মতো মানিয়ে নিতে পারেন না, ঠিক আছে? তো ব্যবসার যদি চেষ্টা করতেন বা নিজে যদি কিছু করার চেষ্টা করতেন সেটা ভালো হতো, এবং করার যোগও আছে। কাউকে দেখান, যদি মনে হয় আমাকেও দেখান। হ্যাঁ, এই কথাটা আমি আগের জনকে বলতেও ভুলে গেলাম, আমার বেশ কিছু মানুষ তারা আমাকে জোর দিয়ে বলেছে যে কথাটা বলবেন। আপনাদের যদি মনে হয় আমাকেও দেখাতে পারেন, বা যাকে হোক দেখান, আপনার চার্টে কিন্তু কাজের জায়গা খুব ভালো এবং আপনার নিজস্ব কিছু করার যোগ আছে, কিন্তু এতটাই মানে কি বলবো যে
সফলতার জায়গাটা বসে যাচ্ছে, প্লাস খরচের জায়গাটা এতটাই হচ্ছে যে নিজে যে কিছু করবেন সেটা নিয়ে ভাবতে পারছেন না। আচ্ছা মাতা, ঠিক আছে, এবং স্ত্রীর দিকে ভালোভাবে নজর রাখুন। আচ্ছা সাংসারিক জীবনটা কিন্তু ভালো নয়, মানে স্ত্রীর হঠাৎ করে বড় কোনো কিছু হয়ে যেতে পারে, কাজে সেই জায়গাটা খেয়াল রাখুন। ঠিক আছে, ঠিক আছে। না এটা লাভ দেখলাম, ফোন করি। আমি তো ভক্ত, আমি বাবার ভক্ত, তো আপনার দেখেছি বাবার ভক্ত, তাই আপনাকে ফোন করলাম মাতা। বেশ ভালো, বেশ ভালো। খুব ভালো। যোগাযোগ করুন, উনি আছেন শিলিগুড়িতে যদি মনে আচ্ছা, হয় মাতা। নিশ্চয়ই করবেন। 6 তারিখ পর্যন্ত। ধন্যবাদ। এবার আমি ফেসবুক পেজের একটা নিচে ওয়ালে রয়েছে একটা নিচে সুদীপ্ত ব্যানার্জি, একটু ডেট অফ বার্থটা বলি। 30/5/2010, জন্ম সময় 7:14 PM। 2010 কত জন্ম সময়? 7:14 PM, 7:14 PM। 14। হ্যাঁ, 7:14। আচ্ছা, তারপর জন্মস্থান? জন্মস্থান লেখেনি। নাম হচ্ছে ভার্গবী ব্যানার্জি, মানে সুদীপ্ত ব্যানার্জি জানতে চেয়েছে ভার্গবী ব্যানার্জি। আচ্ছা, এবার জন্মস্থানটা কোথায়? লেখেনি। তাহলে কি করে হবে? ঠিক আছে, যাই হোক, জন্মস্থান লিখতে বলো। সুদীপ্ত ব্যানার্জিকে বলি, একবার ফেসবুক ওয়ালে আপনি লিখেছেন সবকিছু ঠিক আছে, কিন্তু জন্মস্থানটা লিখতে হবে। জন্মস্থান সেটা কোন না জায়গায় জন্ম? জানলে কোন জায়গায় জন্ম সেটা জানা যায় না, লগ্নের এদিক ওদিক হয়ে যায়, সেটা সমস্যা। একটু জানাবেন। আচ্ছা, হ্যাঁ। আমি যেটা নিয়ে আলোচনা করছিলাম, এই যে যেই মাসে আমি প্রোগ্রাম করতে বসেছি, চৈত্র মাস, এই চৈত্র মাসের গুরুত্বও কিন্তু অনেক। আজকে সেই গুরুত্বর জায়গাটা বলবো। চৈত্র মাস আমাদের জোডিয়াক সাইনে, অর্থাৎ আমাদের যে কালপুরুষ কুণ্ডলী, যার মাধ্যমে আমরা আমাদের জীবন মহাভারত জানতে পারি, সেই কালপুরুষ কুণ্ডলীর দ্বাদশ ভাব, একেবারে আমাদের লগ্ন যদি জন্ম হয়, দ্বাদশ হচ্ছে তার শেষ, অষ্টম হচ্ছে মৃত্যু, কিন্তু মৃত্যুর পরেও আরো যা কিছু থাকবে, দ্বাদশটা হচ্ছে শেষ ভাব, দ্বাদশ ব্যয় ভাব। কেউ আছে? আচ্ছা, দেখে নি। হ্যালো, কে আছেন? নমস্কার। হ্যাঁ চন্দ্রচূড় হ্যাঁ? বলছিলাম। বোঝা গেল না, বলুন। হ্যাঁ, চন্দ্রচূড় দে বলছিলাম, চন্দ্রচূড় দে। কোথা থেকে বলছেন? বর্ধমান থেকে। আচ্ছা, বর্ধমান থেকে। কার বিষয়ে জানবেন? বিষয় জানতে চাই। নিজের? হ্যাঁ, আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 3 জানুয়ারি 1997। 3 জানুয়ারি 1997। হ্যাঁ, বৈকাল 4:10। 97 বিকেল 4:10 PM। আচ্ছা, কোথায় জন্ম? কাটোয়া। কাটোয়া, মানে বর্ধমান। আচ্ছা, সঙ্গে থাকুন আপনি। বয়সটা কত? হ্যাঁ, 27। আচ্ছা, কি বার ছিল? শুক্রবার। শুক্রবার। ফ্রাইডে, 27 বছর বয়স। আচ্ছা, সঙ্গে থাকুন আপনি। কি নাম ওর? চন্দ্রচূড়। চন্দ্রচূড়। চন্দ্রচূড়ের সময় কিন্তু এখন ভালো যাচ্ছে না। আচ্ছা, চন্দ্রচূড় কি জানতে চাইছো? আমার এই কেরিয়ার সম্পর্কে জানতে চাইছি। কেরিয়ারে কি করছো? আমার ডিপ্লোমা করা আছে মেকানিক্যালে, তো আমি কোনো জব জায়গায় কোনো জায়গায় সাকসেসফুল নই। সাকসেসের জায়গাটা এক্ষুনি আমি দেখতেও পাচ্ছি না, মানে কোথাও যদি তুমি চাকরি পাও না, এক্ষুনি সে চাকরিও কিন্তু চলে যাবে, বা তুমি যদি কোনো চাকরি করতেও হয়তো দেখা যেত 2024-এ সেই চাকরিটা চলে গেল। কোথাও করতে কি? হ্যাঁ, এখন আপাতত একটা স্কুলে পড়াই, এবং কাজে প্রাইভেট স্কুলে পড়াই একটা। দেখবে সেখানেও নানান ঝামেলা অশান্তি হচ্ছে, এবং মনে হচ্ছে যেন এটা ছাড়তে পারলে বাঁচি, বা এমন সময় আসবে যখন তুমি হয়তো ছাড়বে, বা কোনো মানে ঝামেলা ঝঞ্ঝাট লেগে থাকবে। এই যে আমি ফার্স্ট কথাটা বললাম যে সময়টা ভালো যাচ্ছে না, কথাটা ঠিক বললাম? হ্যাঁ, ঠিক, কথাটা ঠিক আছে। আচ্ছা, তুমি কি নিয়ে পড়াশোনা করেছো যেন বললে? মেকানিক্যাল? হ্যাঁ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়েছি। হ্যাঁ, পরে এখন তুমি স্কুলে টিচারি করাচ্ছো। হ্যাঁ, একটা প্রাইভেট স্কুলে পড়াই। তার মানে বুঝতে পারছো, যেটা নিয়ে তুমি পড়াশোনা করলে সেটা নিয়ে কিন্তু তোমার কাজে দিচ্ছে না, তুমি আর্নিং এর জন্য এখন স্কুলে পড়াচ্ছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, তো হ্যালো, কর্ম ভাবটাই ভীষণ ভাবে পীড়িত, ভীষণ পীড়িত। ও
মানে সহজে কিন্তু উন্নতির জায়গাটা নেই, নানান কিছু করবে। এবং সবচেয়ে বড় কথা, তুমি যে সাবজেক্টটা নিয়ে পড়েছো সেটা কিন্তু একেবারে ঠিক কাজের জন্য, কিন্তু আবার আরো একটি অন্য গ্রহ তোমার কর্মভাবে বসে আছে, যে কারণে তোমার কাজ হচ্ছে তোমার সাবজেক্টের বাইরে গিয়ে হচ্ছে। এই ধরনের ছকের কিন্তু অবশ্যই অ্যাস্ট্রোলজারের পরামর্শ নেওয়া উচিত। ও, আচ্ছা, বিবাহ কিন্তু চট করে ফেলো না। হয়ে গেছে বিয়ে? না না, বিয়ে হয়নি, এই তো নয়। হ্যাঁ, চট করে কিন্তু বিবাহ করো না, সেটা কিন্তু সমস্যা হবে, ঠিক আছে? আর আরো একটা কথা, এই সময় বাবার শরীর স্বাস্থ্যের প্রতি নজর রেখো, বাবার শরীর স্বাস্থ্যের প্রতি নজর রেখো। বাবা আছেন তোমার? হ্যাঁ, ঠিক আছে। বাবা সুস্থ আছেন? হ্যাঁ, ঠিক আছে, মোটামুটি ঠিক আছে। ঠিক আছেন, আমি যখন বলছি তার মানে নিশ্চয়ই সেখানে কিছু ভয়ের ব্যাপার আছে, ঠিক আছে? তো নজর রাখবে, ঠিক আছে? কারণ তোমার জীবনে তোমার বাবার গুরুত্বটা কিন্তু অনেকটা, বা হতে পারে বাবাই একমাত্র আর্নিং করেন এরকম কিছু পরিবারে, হ্যাঁ হ্যাঁ তাই তো? একমাত্র আর্নিং বাবাই করেন, বা পরিবারটাকে ধরে রেখেছে, পুরো পরিবারটাকে। হ্যাঁ। এবং তোমাদের পরিবার বোধহয় একটু বড় পরিবার। কে কে আছেন? না, আমরা চারজন আছি, আমার দাদা, আমি, মা, বাবা আর একটু, চারজন ফ্যামিলি। আচ্ছা, তো দাদা কি করেন? দাদা একটা স্কুলে পার্ট টাইমের কাজ করে এবং টিউশন পড়ায়। মানে সেরকম কিছু নয় না, একদমই। কাজেই বাবাকে একটু যত্ন করে রেখো, সাবধানে রেখো, ঠিক আছে? ঠিক আছে, কাউকে দেখাও, নইলে এই সমস্যাগুলো থাকলে জীবনে চলা যায় না। আমি ভালো কথা কিছু বলতে পারবো না, কারণ ভালো কিছু দেখছি না, ঠিক আছে? ঠিক আছে, ভালো থেকো। হ্যাঁ, ধন্যবাদ। আচ্ছা, কিছু নিয়ে একটা আলোচনা করছিলাম। না, আমরা যেটা ওই সুদীপ্ত ব্যানার্জি দেখেছিলাম, এখনো কিন্তু জানাননি, ঠিক আছে। জানি না উনি ফেসবুক আছেন কিনা। যদি জানান, ওই ভার্গবী ব্যানার্জি সম্বন্ধে জানতে চেয়েছেন, তার জন্মস্থানটা, তাহলে বলতে সুবিধা হবে। ঠিক আছে, চৈত্র মাস নিয়ে কথা বলছি। কেন বলছি? কারণ চৈত্র মাসে যে প্রতিকার বা প্রতিবিধানের গুরুত্ব সেটাই কিন্তু আলাদা। কিভাবে আমি সেটা একটু বলবো, যদি যতটুকু সুযোগ পাই। খালি একটা কথাই আপনাদের বলবো, যে এই চৈত্র মাসে যারা এই ধরনের সমস্যায় ভুগছেন, যে দীর্ঘদিন ধরে রোগ চলছে, রোগ থেকে কিছুতেই সুস্থ হতে পারছেন না, দীর্ঘকালীন একটা ঋণের বোঝা চেপেই যাচ্ছে, ঋণ থেকে বেরোতে পারছেন না, বিদেশ যাওয়ার চেষ্টা করছেন বহুদিন ধরে, কিন্তু সেই চেষ্টা সাকসেস হচ্ছে না, বা দীর্ঘকালীন মামলা মোকদ্দমায় জড়িয়ে আছেন, সেখান থেকে নিষ্কৃতি পাচ্ছেন না, দীর্ঘদিন ভয়, মনের মধ্যে একটা ভয়। এই যে ফার্স্টে যে মেয়েটি ফোন করলো, তাকে আমি কি বললাম, যে সব সময় ভয় বা শ্বাসকষ্ট দুটোই কিন্তু আমাদের হার্ট থেকে আসে। এই যে ভয় পাওয়া, একটা মৃত্যু ভয়, বা একটা যে কোনো কারণে ভয়, একটা অশান্তির ভয়, একটা অজানা আতঙ্ক, এমন বহু মানুষ আছেন কারণে অকারণে তারা ভয় পান, এমনকি বেঁচে থাকতেও তারা ভয় পান। ভয়টা এতটা মারাত্মক হয় যে তারা সুইসাইড পর্যন্ত করেন, যে ভয় থেকে মুক্তি, ভয় নিয়ে আর থাকতে পারছি না। প্রচুর মানুষ আছেন, প্রচুর মানুষ এই কারণে সুইসাইড করেছেন। ডাক্তারকে ভয়, হয়তো সামান্য কিছু জ্বর সর্দি কাশি হচ্ছে, ডাক্তারের কাছে যাব, যদি একটা কোনো বড় রোগ হয়, যদি কিছু হয়, সুইসাইড করে ফেললো, আত্মহনন করলো। মৃত্যু ভয়, যদি মরে যাই, সেই কিভাবে মরবো সেই ভয়তে নিজেকে শেষ করে দেওয়া। আতঙ্ক, একটা ভয়, একটা দুর্ঘটনা বা অশান্তি, এই যে ভয়, এটাও কিন্তু দ্বাদশ। নিদ্রাহীনতা, দিনের পর দিন যাচ্ছে, ঘুম ঠিক মতো হচ্ছে না, নিদ্রাহীনতা রোগ, এটাও দ্বাদশ ভাব। দ্বাদশ ভাব থেকে এই সমস্ত সমস্যাগুলো দেখা হয়, এবং সেই দ্বাদশ ভাবের অধিপতি রাশি কিন্তু বা মাস হচ্ছে এই চৈত্র মাস। চৈত্র মাসে কেন ভোলানাথের বা শিবের নামে এত কেন গাজন মেলা, চড়কের মেলা, কেন? কারণ শিবই তো সমস্ত কিছু থেকে মুক্তি দেন। দ্বাদশ ভাব হচ্ছে মোক্ষ প্রাপ্তি, যে কোনো কষ্ট, যে কোনো দুঃখ থেকে মোক্ষ পেতে চাই, মুক্তি পেতে চাই, এই মুক্তির কারকই হচ্ছে দ্বাদশ ভাব। আর এখান থেকেই শিবের পুজো, শিবের নামে চড়ক, শিবের নামে গাজন, শিবের নামে মাঙ্গন। যারা সত্যিকারের স্পিরিচুয়াল জগতে আছেন,
তারা জানেন যে জীবনটা কতটা কষ্টকর এবং তারা চান না দ্বিতীয়বার এই পৃথিবীতে জন্মগ্রহণ করি। এমন বহু মানুষ আছেন যারা প্রকৃতভাবে স্পিরিচুয়াল, তারা চান না আর জন্মগ্রহণ করি। এই যে জন্মগ্রহণ না করা, এটাকেই মোক্ষ প্রাপ্তি বলে। আর যেন এই পৃথিবীতে এসে দুঃখ না ভোগ করতে হয়, আমরা যেন মোক্ষ পেয়ে যাই। এই মোক্ষ প্রাপ্তি কোথা থেকে জানবো? দ্বাদশ ভাব থেকে। দ্বাদশ থেকে বিচার করা হবে যে এই জন্ম শেষ জন্ম কিনা। আচ্ছা, দেখে নিন কেউ আছেন। আস্তে। নমস্কার, কে আছেন? হ্যালো। কে আছেন? নমস্কার। হ্যালো, নমস্কার। হ্যাঁ, বলুন। দাদাভাই নমস্কার। নমস্কার। দিদিভাই নমস্কার। নমস্কার, নমস্কার। বলুন। আমি বলছি ছেলের জন্য, কোথা থেকে বলছেন আপনি? শিলিগুড়ি মিলনপল্লী থেকে। আচ্ছা, বলুন, কি নাম? দেবাশিস তালুকদার। জিজ্ঞেস করো। আপনি কি এর আগের দিন ফোন করেছিলেন? না 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 না, দেবাশিস তালুকদার। ডেট অফ বার্থ বলুন। জানুয়ারি মাসে 3/1/95 সাল। জানুয়ারি মাসে 3/1/1995। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তারপর জন্ম সময়? জন্ম সময় রাত 15 মিনিট। 12টা 15? না না, রাত 15 মিনিটে। রাত 15 মিনিট মানে কি? এটা কি 12টা 15? না না, রাত্রে 9টা 15 মিনিটে। 9টা 15? আপনার ওখানে একটা গ্যাপ চলে আসছিল, মানে শুনতে হ্যাঁ। পাচ্ছি না, হ্যাঁ, এয়ার গ্যাপ রাত- হয়েছে। হ্যাঁ। 9টা 15 মিনিট। বেশ। রাত জন্মস্থান 9টা 15। কোথায়? শিলিগুড়ি রামকৃষ্ণ রাজকুমার। আচ্ছা, শিলিগুড়ি। কি বার ছিল? মঙ্গলবার। 30 বছর বয়স। আমারও তো এটা দেখে মনে হচ্ছে যে আচ্ছা, না ঠিক আছে, ঠিক আছে। কে জানতে চাইছেন? প্রথমেই জিজ্ঞেস করে নি, এর মধ্যে কোনো থানা পুলিশ বা কোনো বড় সড়ো ঝামেলা ঝঞ্ঝাট বা শারীরিক অসুস্থতা এরকম কিছু হয়েছে? মানে ছেলে আপনার ভালো আছে? হ্যাঁ, ছেলে ভালো আছে, ঠাকুরের আশীর্বাদে ভালো আছে। আচ্ছা, এখন কি বাইরে আছে? মানে শিলিগুড়ির বাইরে কোথাও কাজ করছে? না, ভিতরেই আছে, মানে মানে শিলিগুড়ির মধ্যে তাকে প্রাইভেট কোম্পানিতে কাজ করে একটা। আচ্ছা, কি জানতে চাইছেন? আমি চাচ্ছি যে ওর বাবার একটা কলে পুলিশে চাকরি হতো, তো তা কলটা মানে আপনি গত মাসেই ফোন করেছিলেন, একই প্রশ্ন নিয়ে আপনি গত মাসেই ফোন করেছিলেন, ঠিক আছে? তো আপনার যদি এই সম্বন্ধে আরো কিছু জানার থাকে, কারণ আমি গত মাসেই আপনাকে বলেছিলাম যে যোগ আছে, কিন্তু সেই যোগটা কতদূর কি হবে সেটার জন্য কিন্তু তাও বিচারের দেখুন, উনি প্রয়োজন। বললেন যে উনি ফোন করেননি। ঠিক আছে, পেয়ে গেছেন, কিন্তু আমার কথা হচ্ছে যে যারা এখানে সারা মাস ধরে বহু মানুষ অপেক্ষা করেন তাদেরকে একটু কথা একটু বলবেন বলে, আপনারা যারা একবার ফোন করে কথা বলেছেন তারা আবার কেন দ্বিতীয়বার করছেন? যদি মনে করেন যে প্রশ্নটাকে আমাকে আরো ভালো উত্তর পেতে হবে, চেম্বারে আসুন, ঠিক আছে? পুলিশের চাকরি হবে কি না হবে এত সহজ উত্তর নয় যে আমি এখানে বসেই আপনাকে বলে দেবো। আমি গত মাসেই আপনাকে বলেছিলাম যোগ আছে, ঠিক আছে, কিন্তু যোগ অনেকের থাকে, কিন্তু আলটিমেট সেটা হয় কিনা সেটা তার জন্য বিচারের দরকার, সময় সাপেক্ষ। ঠিক আছে? ভালো থাকবেন। দেখান কাউকে, যদি মনে হয় চেম্বারে আসুন, এসে দেখিয়ে কথা বলুন। নমস্কার, কে আছেন? হ্যাঁ নমস্কার, আমি শিলিগুড়ি থেকে বলছি। কে বলছেন শিলিগুড়ি থেকে? আমার নাম নবনীতা দাস। আমি আমার ভাইয়ের সম্পর্কে জিজ্ঞাসা করব। আচ্ছা, ভাইয়ের নাম বলুন। মলয় কুমার দাস। মলয়। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 1986 হ্যাঁ, 10ই সেপ্টেম্বর। 10ই সেপ্টেম্বর, 10/9/86। বেশ, এবার জন্ম সময়টা বলুন। বিকাল 4:45। 4:45। কি বার ছিল? বুধবার ছিল। শিলিগুড়িতে জন্ম? হ্যাঁ, শিলিগুড়িতে। কি বললে? বুধবার? হ্যাঁ, বুধবার। আচ্ছা, সে শিলিগুড়িতে মানে যেখানে
থাকা সেখানেই আছে তো, নাকি বাইরে কোথাও গেছে? এখন আপাতত বাইরে আছে কাজের জন্য। সরকারি চাকরি করছে? না না না, ও ক্যাটারিং এর কাজ করে। কিসে করে? ক্যাটারিং? হ্যাঁ, ক্যাটারিং এর কাজ আচ্ছা করে। আচ্ছা, ওই জন্যই রবি প্রভাবটা দেখাচ্ছে। হুম। আচ্ছা, কি জানতে চাইছো? বাইরে আছে বলতে কোথায় আছে? এখন দার্জিলিং এ আছে। আচ্ছা আচ্ছা, তবে এই সময়টা না ওকে সাবধানে থাকতে হবে। একটা কিন্তু দুর্ঘটনার যোগ আছে, ছোট হোক বড় হোক যেটাই হোক। আচ্ছা, কি জানতে চাইছো? মানে এই সময়টা না ও ঠিক মতন মানে ভালো যাচ্ছে না, বেশ কিছুদিন থেকে ওর ভালো যাচ্ছে না কাজকর্মের দিক থেকে। হ্যাঁ, মানে মান সম্মান হানি হচ্ছে, যে কাজগুলো করছে না সেই কাজগুলো যেন ও দায়ভার ওর ওপরে পড়ছে, কাজে ভুল হয়ে যাচ্ছে। একটা যে সুনাম ও অর্জন করেছিল সেই সুনামটা নষ্ট হচ্ছে। ঠিক আছে, নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়েও গেছে অলরেডি। মানে কোনো থানা পুলিশ বা পাবলিকের সঙ্গে কোনো ভুল ডিলিংস এরকম কোনো ঘটনা ঘটেছে? হয়ে গেছে ম্যাম। হ্যাঁ, এগুলো হয়ে গেছে। আমি তো প্রথমেই বললাম না যে ওর কিন্তু এখন দুর্ঘটনার যোগ। ঠিক আছে, এবার দেখো, আমরা সব সময় ভাবি কি, আমিও যে কথাটা বললাম, আমি কিন্তু মানে আমরা সব সময় ভাবি দুর্ঘটনা মানে কোথাও লাগলো শারীরিক কোনো আঘাত, কিন্তু দুর্ঘটনা মানে এমন ঘটনা যেটা খারাপ ঘটনা। কাজে এখন সময়টাই চলছে কিন্তু খারাপ ঘটনার। এমনি তোমার যে ভাই অত্যন্ত বিচক্ষণ ভাই, ভালো মানুষ, বিচক্ষণ মানুষ, ভীষণ জেনে বুঝে এবং প্রচুর মানে একটা কাজ করার আগে বারবার চিন্তা করা, হঠকারী কোনো সিদ্ধান্ত না নেওয়া, এতটাই কিন্তু সে ঠিক মতো চলে। অথচ দেখো, সময় খারাপ বলে এখন কিন্তু সেই খারাপ ঘটনাগুলো যেগুলো উনি নন সেই রকমই কিন্তু দোষারোপ ওনার উপর আসছে। হ্যাঁ ম্যাম, একদম ঠিক। মানে কি বলবো, আমি আপনাকে বলে বোঝাতে পারছি না। মানে যেটা করছে না সেটাই ওর মানে ঘাড়ের উপরে এসে পড়ছে। আর ওই যে পার্টনারশিপের ব্যবসা ছিল তো, পার্টনার ওর সাথে এতটাই শত্রু করছে, মানে ওর বিজনেসের জায়গাটা নষ্ট করে দিচ্ছে। বিজনেসের জায়গায় কিন্তু বারে পরিবর্তন আছে। কাজেই নষ্ট হতেই পারে, বা এখন এই সময়টা নষ্ট হতেই পারে, কিন্তু এই যে পরিবর্তনগুলো তো ভালো নয়, কারণ একটা শেষ হয়ে আর একটা শুরু হতেও তো সময় লাগে, কষ্টকর, তাই না? হ্যাঁ। যেটাই হোক, আমি বলবো যে শারীরিক কোনো দুর্ঘটনা যেন না ঘটে, মানে খারাপ কিছু যেন না ঘটে। আর একটা হচ্ছে থানা পুলিশের ঘটনা যেন না ঘটে, কারণ একবার যদি কোনো মামলা মোকদ্দমায় জড়িয়ে যায়, এটা কিন্তু দীর্ঘকালীন একটা সমস্যা চলবে ওর জীবনে। কারণ ওর এই সমস্যাটা কিন্তু আছে, যদি একবার থানা পুলিশ বা এই ধরনের কোনো সমস্যায় পড়ে যায়, সেটা কিন্তু অনেক দিন ধরে চলবে। ঠিক আছে, কাজেই সাবধানে থাকতে হবে, পারলে একটু দেখিয়ে নিও। ঠিক আছে, ঠিক আছে, পারলে একটু দেখিয়ে নিও। ঠিক আছে, ভালো থেকো। এই যে আমি প্রথমেই বললাম না যে বৃশ্চিক রাশির ক্ষেত্রে বা বৃশ্চিক লগ্নের ক্ষেত্রেও সময়টা খারাপ। তোমার ভাইয়ের কিন্তু বৃশ্চিক রাশি। আর শুধু তাই নয়, যে আমি যে কুম্ভ লগ্নের কথাও বলেছি বা কুম্ভ রাশির কথাও বলেছি, তোমার ভাইয়ের কুম্ভ রাশির মধ্যেই কিন্তু একটা সাংঘাতিক হালচাল চলছে। ওখানে এই মুহূর্তে চারটে গ্রহ যখনই কোনো একটা ভাবে থাকবে, সেই ভাবটায় সন্ন্যাস যোগ তৈরি করবে। আর তোমার ভাইয়ের সেই সন্ন্যাস যোগটা তৈরি হচ্ছে দ্বিতীয় ভাবকে ধরে, অর্থাৎ তার রোজগারকে বন্ধ করার তুমুল চেষ্টা চলছে। আচ্ছা। ঠিক আছে, এবং কোথাও এমন কিছু কথা বলে ফেলবেন যেটা নিয়ে একটা বড় সমস্যা তৈরি হবে। এবং দেখো, খাবারের ব্যবসা করে, খাবারের ব্যবসাতেও এমন কিছু সমস্যা আসবে যেখান থেকে পাবলিকের সঙ্গে বড় সমস্যা তৈরি হবে। অর্থাৎ এখন যে সময় সেটা কিন্তু খুবই খারাপ। ঠিক আছে, একটু দেখিয়ে নিও। আচ্ছা, ঠিক আছে ম্যাম। হ্যাঁ, আচ্ছা। বৃশ্চিক রাশি বিষয়ে যখন আপনি বললেন, পূর্ণিমা ঘোষ লিখেছিলেন মা অর্কর বৃশ্চিক রাশি, ওর ব্যাপারে একটু ওর কি হবে জিজ্ঞেস করছেন। ওর কি হবে জিজ্ঞেস করলে কি হবে? পূর্ণিমা ঘোষ তো আপনার পরিচিত। আচ্ছা, যেটা নিয়ে আলোচনা করছিলাম সেটাতেই ফিরে আসি। চৈত্র মাস, এই যে বৃশ্চিক রাশি, একদম এটা নিয়েও আলোচনা করতাম। বৃশ্চিক রাশিটা কি? বৃশ্চিক রাশি হচ্ছে আমাদের
অষ্টম ভাব, আমাদের মৃত্যু ভাব। আমরা কতদিন বাঁচবো, আমাদের মৃত্যু কিভাবে হবে, এবং শুধু মৃত্যু ভাব বা আমরা কতদিন বাঁচবো সেটা নয়, বৃশ্চিক রাশি আরো গুরুত্বপূর্ণ, কারণ এটা হচ্ছে রিসার্চের ভাব। পিএইচডি করা একটা মানুষ তার জীবনে কতখানি কিউরিয়াস হবে, কতটা অন্যকে জানবে, কতটা নিজেকে জানবে। নিজেকে জানা মানে সাধন ভজন, আধ্যাত্মিকতা, কতটা সে আধ্যাত্মিক হবে, কতটা সে স্পিরিচুয়াল হবে, সে পিএইচডি করতে পারবে কিনা, সে রিসার্চে যেতে পারবে কিনা, সে খোঁজি প্রবৃত্তির হবে কিনা। এটা হচ্ছে বৃশ্চিক রাশি। যেহেতু মৃত্যু ভাব, কেউ কি আছেন? আচ্ছা, একটু বলে নি, যেহেতু মৃত্যু ভাব, যেহেতু স্থির রাশি, মৃত্যুকে কেউ কি আটকাতে পেরেছে? কেউ কিন্তু কোনোদিন আটকাতে পারেনি। এই যে মৃত্যু ভাব যেহেতু এই বৃশ্চিক রাশিতে, যার যেটাই থাকুক না কেন এর কিন্তু কোনো প্রতিকার হয় না। মানেটা কি? মানে যদি বৃশ্চিক রাশি কারোর সপ্তম ভাব হয়, বিবাহ ভাব, সেখানে শনি মঙ্গল আছে, রাহু মঙ্গল আছে, অর্থাৎ তার বিবাহিত জীবনের সমস্যা, এই সমস্যাকে কিন্তু কিছুতেই প্রতিবিধান বা প্রতিকার করা যায় না। এই সমস্যা তাকে ভোগ করতেই হবে। কিন্তু আমরা তো দেখেছি যে এই যে সতী সাবিত্রী সত্যবান, সাবিত্রী কিন্তু মৃত্যুর পরেও তার স্বামীকে ফিরিয়ে এনেছেন। আমরা গৌতম বুদ্ধকে দেখেছি, সে জীবনের 4টে স্তরের পরে শেষ স্তর যখন সে দেখলো যে একজন সন্ন্যাসী, তার মুখ কতটা প্রশান্ত, সে কিন্তু সন্ন্যাস জীবনকেই বেছে নিলেন। অর্থাৎ অষ্টম ভাবের যে প্রশান্তি, সেটা হচ্ছে তার পঞ্চম ভাব, দ্বাদশ ভাব। মানেটা কি? মানে হচ্ছে এই যে মৃত্যুতুল্য কষ্ট, এটাকে আমরা আটকাতে পারি কিভাবে? সাধন ভজনের দ্বারা, সাধনের দ্বারা, ভজনার দ্বারা। সাবিত্রী কি করেছিল? সে তো তার যতখানি যুদ্ধ তার স্বামীকে ফেরানোর জন্য, বেহুলা লক্ষিন্দরের যতটা যুদ্ধ, সেটাকে তো আমরা সাধনাই বলি। সাধনার দ্বারাই তো সে ফিরিয়ে এনেছিল। কাজেই বৃশ্চিক রাশির ক্ষেত্রে, বৃশ্চিক রাশিতে যার যেটা সমস্যা আছে, তাকে যদি প্রতিকার বা প্রতিবিধান করতে হয়, এই চৈত্র মাসেই কিন্তু প্রতিকার প্রতিবিধান করতে হবে। আচ্ছা, দেখিনি কে আছেন। নমস্কার, কে আছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন? হ্যাঁ, আমি যে শঙ্কর যদি বললাম না যে আমার ছেলের জন্য বলতে শুনতে চেয়েছি, আমি শিলিগুড়িতে বলছিলাম। হ্যাঁ, বলুন। আপনি কি আগে ফোন করেছিলেন? হ্যাঁ, আমি একটু আগে ফোন করলাম, দাদা ধরলেন। ও তারপর আচ্ছা, না ওটা আপনি পিসিআর এ করেছেন, এবার আপনি আমাদের সাথে বলছেন। বলুন, নাম বলুন। আচ্ছা আচ্ছা, আমি এখানে আমার ছেলের জন্য বলে দিই। হ্যাঁ, নামটা বলুন। ছেলে শঙ্কর চৌধুরী। শঙ্কর চৌধুরী, 1988 জন্ম। ডেট অফ বার্থ? শঙ্কর চৌধুরী। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হলো আপনার 1988 আর কি, 88। তারপর জন্ম তারিখটা বলুন। আপনি ঘাবড়াবেন না, ধীরে ধীরে বলুন। আর জন্ম তারিখ হলো আপনার 1988, বুঝতে পারলেন? সন আর কি, সন। আর 21শে মে, 21শে মে, 27 জ্যৈষ্ঠ, 12 দিন পড়ছে, শনিবার। এই তো আপনি একদম সবকিছু জানেন। আচ্ছা, জন্ম সময়টা বলুন। জন্ম সময় হলো আপনার 2:10 আর কি। 2:10, দুপুর না রাত্রি? না, দুপুর 2:10 টাইম। 10টাই নিলাম। দুপুর। কি বার ছিল বলুন তো, কোথায় জন্ম? শিলিগুড়ি হসপিটাল। কি বার ছিল? শনিবার। আচ্ছা, শনিবার ছিল। 88 না? কত বয়স? কত? শনিবার। 36 বছর হ্যাঁ, বয়স। শনিবার। আচ্ছা, 36 বছর বয়স আপনার ছেলেকেও কিন্তু এখন এই সময়টা সাবধানে রাখতে হবে, কারণ নইলে বাইরের ঝামেলা ঝঞ্ঝাটে কিন্তু পড়ে যাবে এবং সেখান থেকে বড়সড় সমস্যা আসতে পারে। শারীরিক সমস্যাও আসতে পারে এই সময়টা। শরীর কেমন আছে আগে জেনে নি। টিভিটা শুনতে হবে না। চেয়ারটা তো খুব একটু সুন্দর চেয়ার ছিল, একটু ঘেটে গেছে শরীরটা। এখন চেয়ারটাই মানে বর্তমানে শরীরটা ঠিক যাচ্ছে না। শঙ্কর চৌধুরী, ফোনটা দিন। আচ্ছা, শঙ্কর চৌধুরী কি আছে সামনে?
না, ও তো এখানটা নিয়ে একটু বাইরে গেছে। আচ্ছা, কি জানতে চাইছেন? কি জানতে চাইছেন? আমি জানতে চাইছি মানে সরকারি চাকরি হবে কিনা? হ্যাঁ, সেটার ব্যাপারে। বাবার চাকরি? বাবার চাকরি? না না, বাবার চাকরি নেই। বাবা কোনো চাকরি বাকরি করতো না, উনি পুজোর্চি করতো। না, বাবা কি করতেন? বাবা কি করতেন? পুজো করতেন? পুরোহিত? হ্যাঁ, পুজোর্চি করতেন। পুজোর্চি কর, পুজো পুজো পুজো। পুরোহিত, তাই তো? হ্যাঁ 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 আচ্ছা, বাবা আছেন? হ্যাঁ আছে। আচ্ছা, সরকারি চাকরি হবে কিনা আমি এর আগেও বললাম যে আছে। এখানে বসে বলা সম্ভব নয়। এটুকু বলতে পারি যোগ আছে। যোগ আছে বলেই কিন্তু আপনার প্রশ্নটা আমি বলে দিতে পারলাম যে আপনার প্রশ্ন সরকারি চাকরি হবে কিনা, অর্থাৎ একটা কোথাও যোগ আছে, সরকারি ঘর থেকে টাকা পাওয়ার যোগ আছে। এবার সেই টাকাটা চাকরির মাধ্যমে পাবে না ব্যবসার মাধ্যমে পাবে না কোনো প্রাইভেট সেক্টরে চাকরি করবে যেটা সরকার রিলেটেড, নানান কিছু হতে পারে, বা ব্যবসা করছে এমন কিছু দিয়ে যেটা সরকারি রিলেটেড, বা যে বেসরকারি জায়গায় চাকরি করে সেটা সরকারের রিলেটেড। ঠিক আছে, বিভিন্ন হতে পারে। এবার সরকারি চাকরি পাবে কিনা সেটা জানতে গেলে একটা বিশেষ বিচারের প্রয়োজন, যেটা আমি লাইভ প্রোগ্রামে করতে পারবো না, যেটা আমি আমার চেম্বারে করি। ঠিক আছে, আপনার যদি প্রশ্ন থাকে আপনি তার জন্য আমার চেম্বারে আসতে পারেন। ঠিক আছে, খালি আমি একটা কথা এখন বলবো, আরেকটা কথা জেনে নি, এটা ওর ক্যারিয়ারের সঙ্গেও রিলেটেড। ওর দাঁতের সেটিং গুলো ঠিক আছে? দাঁতে একটু অসুবিধা আছে, একটা দাঁতের মধ্যে একটু ব্যথা হচ্ছে মানে। না, আমি বলছি দাঁতগুলো এবড়ো খেবড়ো, দাঁতের সেটিং ঠিক আছে? আমার তো মনে হয় দাঁতগুলো ছোট বড় বা একটু এবড়ো খেবড়ো এরকম, তাই তো? না, একটু উঁচু নিচু আছে, মানে সে একদম নয়, উঁচু নিচু, একদম একদম, মানে আমার সাধারণ যে দাঁতের সেটিং তা কিন্তু নয়। কাজে এটা আমি বলবো যে এটাও কিন্তু ওর ক্যারিয়ারের জন্য সমস্যাময়, কারণ যে গ্রহ আমি দেখছি সেই গ্রহ যখনই কার্যকরী হবে দাঁতকে সমস্যায় দেবে, এবং দেখুন এখন দাঁতের সমস্যায় ভুগবে। ঠিক আছে, এবং এখন যে শারীরিক সমস্যা সেটা কিন্তু দাঁতেরও হতে পারে, সেটা কোনো দুর্ঘটনা হতে পারে। ঠিক আছে, সাবধানে রাখবেন, সাবধানে থাকতে হবে, এবং আপনার যদি প্রশ্ন থাকে আপনি সেটা নিয়ে চেম্বারে আসুন। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন। আরেকটা প্রশ্ন করতে চাই। বলুন। আমার মেয়ের কথা বলছি। মেয়ের কথা নিয়ে অন্য আরেকদিন আসবেন ফোনে। ঠিক আছে, আচ্ছা, ছেলের কথা যদি আমি আরেকটা কথা বলুন বলুন বলুন। আমি বলতে চাচ্ছি মানে আমার ছেলে একটা মেয়ের সঙ্গে কোনো খাবারের সঙ্গে হয়তো মানে কোল্ড ড্রিঙ্কসের মধ্যে কোনো পয়জন জাতীয় জিনিস খাইয়ে দিচ্ছে, বুঝতে পারে তো। এখন সে মেয়েটার কথা দ্বারা কিছু বুঝছে না। আর একবার বলুন। মেয়েটার সঙ্গে এক জায়গায় জড়িত হয়ে গেছে, মানে কোল্ড ড্রিঙ্কসের সঙ্গে কোনো জিনিস কিছু খাইয়ে দিচ্ছে। দেখুন, আমি একটা কথা বলি, আপনার ছেলেকে বাইরের বহু মানুষ ভালোবাসে, ঠিক বললাম? পাড়া প্রতিবেশী সবাই ভালোবাসে। ঠিক আছে, বহু মেয়ে বহু বউ ওকে ভালোবাসে, আপনি ওকে খুব ভালোবাসেন। ঠিক আছে, এটা একটা এমনই কানেকশন যে এবং কেন ভালোবাসে, কারণ আপনার ছেলেও তাদের ভালোবাসে। তো কানেকশনটাই এমন যেখানে ভালোবাসাটা খুব তীব্র হবে, এর জন্য কাউকে কিছু খাইয়ে দিতে হয় না। ঠিক আছে, আপনার ছেলে যখন ওই মেয়েটিকে সত্যিকারের ভালোবাসে সেটাকে মেনে নিন, তাতে আপনি শান্তি পাবেন। নইলে এই যে আপনি ভাবছেন না যে মেয়েটা কিছু খাইয়ে দিয়ে আমার ছেলেকে পাগল করে দিয়েছে, সে ওটা ছাড়া কিছু জানে না, এই যে চিন্তা ভাবনা, এটাতে আপনিও কষ্ট পাবেন। ঠিক আছে, আপনার ছেলে তাকে ভালোবাসে এবং সেই মেয়েটিও ছেলেটাকে ভালোবাসে, যে কারণে ভালোবাসাটা এতটা তীব্র, অন্য কিচ্ছু না। কিছু খাওয়ানোর বিষয় নয়, আমি এটা বলছি না যে খাওয়ানোর কোনো বিষয় হয় না, সেটা একদম ভুল। খারাপ তন্ত্র যুগ যুগ ধরে হয়ে আসছে, কিন্তু এখানে সেই ব্যাপারটা নয়, এখানে সত্যিকারের ভালোবাসারই বিষয়। ঠিক আছে, ভালো থাকবেন। ধন্যবাদ। এটা একটা অবশ্যই করা যায়, কাউকে অনেক কিছু করা যায়, অনেক কিছু করা যায়। ঠিক আছে, হ্যাঁ, কাটতে বলবো কন্ট্রোলকে। অবশ্যই করা যায়, এবং যারা যারা এই শিকার তারা জানেন। সবচেয়ে বড় কথা তন্ময়, এখন আমাদের
মানে বিভিন্ন এনসাইক্লোপিডিয়া আছে, গুগল আছে, বিভিন্ন বই আছে, সেই সমস্তগুলো যদি আমরা পড়তে পারি, কত হলিউডে বলিউডে কত সিনেমা হচ্ছে যে খারাপ তন্ত্র নিয়ে, ভালো তন্ত্র নিয়ে। খারাপ তন্ত্রগুলোকে ঠিক করছে কি? এই যে লাস্ট একটা মুভি আমি কিছু ট্রেলার দেখছিলাম, শয়তান, সে বশীকরণ করে গোটা একটা ফ্যামিলিকে, ফ্যামিলির একটা মেয়েকে বশীকরণ করে সে ফ্যামিলিটাকে একদম তছনছ করে ফেলছে। সেই জায়গা থেকে শুভ তন্ত্র, তন্ত্রের যে শুভ শক্তি, তার দ্বারাই সব, আমি মানে ট্রেলারে যেটুকু বুঝলাম যে শুভ তন্ত্রের দ্বারাই তার হাত থেকে মুক্তি পেল। খারাপ তন্ত্র যেমন চিরাচরিত যুগ যুগ ধরে আসছে, ভালো তন্ত্র তেমন যুগ যুগ ধরে আসছে। এই যে কত প্রাচীন প্রাচীন পিরামিড যখন তৈরি হয়েছিল, মানে তখন থেকে বা তারও আগের থেকে এই তন্ত্র বলো, এটা তো আজকের সাবজেক্ট নয়। মানুষের ভালো মানুষের খারাপ আজকে নয়। শ্রী রামচন্দ্র যে দক্ষিণাকালী পুজো করেছিলেন, মা দুর্গার পুজো করেছিলেন, যেটা অকাল বোধন, যেটা আমরা পুজো করছি, সেটাও তো সেই তন্ত্রেরই একটা জায়গা। সেই রামায়ণ মহাভারত যদি আমরা ঘাটি, এই যে রাবণ যে শক্তি অর্জন করেছিল, মেঘনাদ যে শক্তি অর্জন করেছিল, কি করে? সেই তো তন্ত্রের দ্বারাই। কাজে তন্ত্র মিথ্যে বা এই যে এগুলো অনেকেই বলেন এসব কিচ্ছু না, যারা বলছেন তারা যদি বলেন এসব কিচ্ছু না, তাতেও কিচ্ছু এসে যায় না। কারণ এটা একটা চিরাচরিত সাবজেক্ট, এবং এই সাবজেক্টটা অবশ্যই উচিত এই সাবজেক্টকে নিয়ে ভাবার। কারণ ভারতবর্ষের এই সাবজেক্ট আজকে ভারতবর্ষেই সেইভাবে কি বলবো, যে এই যে আয়ুর্বেদ, তন্ত্রেরই একটা বা জ্যোতিষের একটা দিক আয়ুর্বেদ, ভারতবর্ষে যত না মানা হচ্ছে বাইরের দেশে তার চেয়ে বেশি মানা হচ্ছে। মেডিটেশন, যোগ, আমাদের ভারতবর্ষে যত না মানা হচ্ছে তার চেয়ে বাইরে বেশি মানা হচ্ছে। কেন? জিনিসটা তো ভারতের, ভারতে মানা হোক। কাজেই এটাও নয় যে খারাপ হয় না, প্রচুর খারাপ হয়, কিন্তু সেই খারাপ হওয়ার যোগ থাকতে হবে। অষ্টম কানেক্ট না করলে, এই যে বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশিতে এক কথায় আপনারা জানতে পারবেন, বৃশ্চিক রাশিতে শুধু বৃশ্চিক রাশি নয়, বৃশ্চিক রাশি 1 নম্বর, 2 নম্বর হচ্ছে মীন রাশি, 3 নম্বর হচ্ছে কন্যা রাশি। মাস হিসেবে বলি আশ্বিন মাস, অঘ্রাণ মাস এবং চৈত্র মাস। আশ্বিন, অঘ্রাণ, চৈত্র এই মাসে যাদের জন্ম, তাদের রবি যদি পীড়িত থাকে, তাদের কিন্তু তন্ত্রের এফেক্ট হবে, বাজে তন্ত্রের। কন্যা, বৃশ্চিক এবং মীন রাশিতে যদি কোনো খারাপ গ্রহ থাকে, রাহু মঙ্গল, মঙ্গল কেতু, শনি রাহু, রবি শনি, রবি মঙ্গল, এই ধরনের গ্রহ যদি থাকে, সেক্ষেত্রেও কিন্তু খারাপ তন্ত্রের দ্বারা সে কিন্তু তার কোনো ক্ষতি হতে পারে। এই বৃশ্চিক রাশি নিয়েই কথা বলছিলাম। বৃশ্চিক রাশিতে যদি অশুভ ভাব থাকে, সেটা যদি অষ্টম কানেক্ট করে, তাকে কারোর খারাপ করতে হবে না, যাবতীয় খারাপ তার এমনিই হয়ে যাবে। সে রাস্তা দিয়ে যাচ্ছে, সেখানে কোনো খারাপ কিছু ছিল, সে পারাবে, তার খারাপ হবে। দীর্ঘকালীন রোগ তাকে ছাড়বেই না, রোগে সে জর্জরিত হয়ে যাবে। এই যে বৃশ্চিক রাশির সমস্যা, বিবাহ হচ্ছে না, কাউকে আটকাতে হবে না, এমন কিছু কাজ করা থাকবে এবং এমন কিছু কাজের মধ্যে দিয়ে সে ঢুকবে। কেউ কি আছে বলেনি যে তার বিবাহ আটকে থাকবে? এর জন্য কোনো মানুষকে কিছু করতে হবে না, তার শত্রুর গ্রহই তার শত্রু। যদি বৃশ্চিক রাশিতে কোনো খারাপ গ্রহ থাকে, এই বৃশ্চিক রাশির খারাপ গ্রহ কাটানোর উপায় হচ্ছে এই চৈত্র মাস, যেই মাসে মহাদেবের মানে মহামৃত্যুঞ্জয়ের কাজ হয়, মহাদেবের আশীর্বাদে যে মাসের কাজ হয়। আচ্ছা, দেখিনি কে আছেন। নমস্কার, কে আছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন? আমি মৌমিতা চন্দ্র বলছিলাম। আচ্ছা, কোথা থেকে বলছেন? শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে? কার বিষয়ে জানবেন? আমি আমার বিষয়ে জানতে চাইছিলাম। ডেট অফ বার্থ বলুন। 16 জুলাই 2003। 16th? জন্ম সময় বলুন। 8টা 7, রাত্রি 8টা 7। কোথায় জন্ম? শিলিগুড়ি ডিস্ট্রিক্ট হসপিটালে। 23-24 বছর বয়স। কি জানতে চাইছো? আমি আমার বিষয়ে জানতে চাইছিলাম।
তোমার বিষয়ে কি জানতে চাইছো? মানে আমার পড়াশোনা বা কোনো কাজ, এখন তো আমি প্রাইভেট কোম্পানিতে একটা জব করছি, তো আগে কি কোনো কিছু আমি করতে পারবো? প্রথমত বলি তোমাকে, হ্যাঁ প্রথমত তোমাকে বলি, ভাষাকে সঠিক প্রয়োগ করতে হবে। তোমার ভাষাকে সঠিক প্রয়োগ করতে হবে, তোমার রাগকে সঠিক জায়গায় দেখাতে হবে, ইগোকে ঠিক মতো, ইগো একটা ব্যাপার, মানুষের ইগো থাকতে হয়, কিন্তু সেটাকেও সঠিক জায়গায় লাগাতে হবে। ঠিক আছে, এই তিনটেকে যদি তুমি নিয়ে চলতে পারো, এবং চতুর্থ হচ্ছে পয়সাকে ঠিক মতো ইউটিলাইজ করা, ঠিক মতো খরচ করা। ঠিক আছে, এই চারটি জিনিস যদি তুমি করতে পারো নিশ্চয়ই এগোবে, নিশ্চয়ই। আর তুমি হাতের কোনো কাজ বা খেলাধুলা এই বা অন্য কোনো কিছু তুমি করো কি, বা ভ্রমণ মানে কোথাও ট্যুর করতে ভালোবাসো, বা কোনো ব্লগ করা, এমন কিছু করো কি? না, এসব তো কোনো কিছু করি না, যে শুধু পড়াশোনাটা আর এখন কাজ। আচ্ছা, তো আমি যে চারটে কথা তোমায় বললাম, প্রথমত হচ্ছে কথা দিয়ে তোমার সমস্যা হয়। তুমি যে কথা বলো অনেকে সেই কথাটা বুঝতে না পেরে ভুল বোঝাবুঝি হয়। হ্যাঁ। মানুষকে খুব মুখের উপর বলে ফেলো তুমি, তাই তো? সেটা নিয়েও ঝগড়াঝাটি হয়, মুখের উপর বলে দেওয়া। ঠিক আছে, সবসময় সব কথা তো মুখের উপর বলা যায় না, খুব স্পষ্টবাদী যেটাকে আমরা বলি, সেটা হচ্ছে তুমি। ঠিক আছে, আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে রাগ, যখন তখন যেখানে খুশি রাগ দেখিয়ে ফেলো, চট করে তুমি রেগে যাও, সেটা তোমার কন্ট্রোলে থাকে না। ঠিক বললাম? হ্যাঁ। আর দ্বিতীয় হচ্ছে পয়সা বড় বেশি খরচ করে ফেলো, এটাও ঠিক বলেছি? ঠিক আছে, এবার দেখো, তুমি তখন থেকে টিভিটা চালিয়ে রেখেছো, তুমি মানে একটা যথেষ্ট ম্যাচিওর, তুমি টিভি চালিয়ে টিভিতে শুনছো, যেটা তোমাকে মিউট করে শোনা উচিত, যাতে আমাদের কথোপকথনটা সঠিক হয়। ঠিক আছে, কাজে এটা হচ্ছে আচরণগত সমস্যা, এটাকেও ঠিক করতে হবে। ঠিক আছে, ঠিক আছে, ভালো থেকো। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, একটা মানুষ, এই যে আমরা অ্যাস্ট্রোলজার কেন, যারা শুধুমাত্র অ্যাস্ট্রোলজার না, যারা ডিটেকটিভ, যারা খোঁজি প্রবৃত্তির, বা এমন ওই যে বললাম যে অষ্টম কানেক্ট যাদের করবে, অ্যাস্ট্রোলজারদের তো 6, 8, 12 কানেক্ট থাকবেই থাকবে, এবং আছে বলেই তারা অ্যাস্ট্রোলজার, তারা ভবিষ্যৎ দেখতে পারে, এবং আছে বলেই অ্যাস্ট্রোলজাররা এত দুঃখী হয়। যাবতীয় কষ্ট তাদের জীবনে, যাবতীয় শোক তাদের জীবনে, যাবতীয়, এবং তাদের মৃত্যু অত শুভ হয় না। কারণ কি? কারণ 6, 8, 12 কানেকশন তাদের তীব্র থাকে, যে কারণে যেটা ঘটবে সেটা তারা দেখতে পায়। আর 6, 8, 12 থেকে তো মৃত্যুর কানেকশন, যে কারণে তাদের জীবনে এত কষ্ট। এবার অ্যাস্ট্রোলজার ছাড়া একজন ডিটেকটিভ বলো, একজন যে খোঁজি প্রবৃত্তি, কিছু কিছু মানুষ থাকে, সে কার কি হচ্ছে না হচ্ছে সব সময় তার কাছে হচ্ছে অল ইন্ডিয়া রেডিও, আমরা বলি ওর কাছে সব খবর পাবো, এটাকে খোঁজি প্রবৃত্তি বলে। ঠিক আছে, তো এগুলো কি করে? তার আচরণগত বা তার গ্রহই বলছে। ঠিক আছে, তো এই রকম ধরনের মানুষের কাছে যখনই কোনো মানুষ যায়, সে কি ভাবে? সে মানুষের আচরণগুলো দেখেই তো বুঝতে পারে, আমি নয় ওর গ্রহ দেখে বলছি। ঠিক আছে, কাজে একটা মানুষকে তার উন্নতির জন্য সবার আগে কি করতে হবে? শব্দই ব্রহ্ম। তন্ময় একদম সঠিক প্রশ্ন করেছে, এর থেকে কি বোঝা গেল? শব্দই ব্রহ্ম, চিরাচরিত সনাতনী কথা, শব্দ ব্রহ্ম। শব্দকে, দ্বিতীয় ভাবকে, মঙ্গলকে যে সঠিকভাবে প্রয়োগ করতে পারে, আমরা খুব ফেমাস মানুষ দেখি, অত্যন্ত ডাউন টু আর্থ, ভীষণ নরম, ভীষণ ঠান্ডা, ভীষণ কি বলবো যে অমায়িক। আমরা বলি যে এত বড় মানুষ, অথচ কি কত অমায়িক তার ব্যবহার, কত সুন্দর তার ভাষা। এটাই সফলতার প্রথম চাবি। যে মানুষ যত অমায়িক, তার ভাষা যত সুন্দর হবে, সে তত সফলতার সিঁড়ি ধরে উচ্চ 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 স্তরে পৌঁছাবে। আমরা কত বড় বড় মানুষকে দেখি, যে রাষ্ট্রপতি ছিলেন আমাদের আবুল কালাম আজাদ, কত তার ভাষা তো মানে এত সুন্দর ভাষা যে সেটাকে এখন আমরা স্টাডি করছি।
শব্দই ব্রহ্ম, শব্দকে সঠিক প্রয়োগ করতে হচ্ছে। আমরা যদি ভাষার ব্যবহার ঠিক মতো না করি, প্রথমত দ্বিতীয় ভাব হচ্ছে আর্নিং, আমাদের রোজগারের ভাব। দ্বিতীয় ভাব হচ্ছে আমাদের আত্মীয় স্বজন, যার মুখের ভাষা খারাপ দেখবেন তার আত্মীয় স্বজন তার থেকে ডিটাচ হবে, দূরে চলে যাবে। তার খাবার দাবারও সমস্যা হবে, কারণ খাবার দাবার বাড়িতে যে রান্না করবে সেও কিন্তু তার মুখের কারণে, তার ব্যবহারের কারণে রান্না বান্না ঠিক মতো করবে না। দোকানের কাছে দোকানে যাবে, সঠিক জিনিসপত্র পাবে না। একটা কারণের পেছনে অনেকগুলো ঘটনা থাকে। একেবারে আচরণ, এটা কে দেয়? বৃহস্পতি। একটা মানুষ কতটা শুভ আচরণ করবে, একা বৃহস্পতি দেবে না, চন্দ্র, বৃহস্পতি, বুধ, যত শুভ গ্রহ আছে, আচরণ যদি ঠিক না থাকে সমস্ত শুভ গ্রহকে অশুভ করছে। যাই হোক, আমাকে কন্ট্রোল দেখিয়ে দিয়েছে, আর সময় নেই। একটা কথাই বলবো, চৈত্র মাস অত্যন্ত শুভ মাস। যারা মনে করছেন যে দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে পড়ে আছেন, দীর্ঘদিন ধরে ঋণে জর্জরিত হয়ে আছেন, এখান থেকে বেরোতে পারছেন না, দীর্ঘদিনের মামলা মোকদ্দমা, দীর্ঘদিন ধরে বিদেশ যাওয়ার চেষ্টা করছেন, দীর্ঘদিন ধরে খরচই বেড়ে যাচ্ছে, ঘরে পরিবারের মধ্যে রোগ অসুখ বিসুখ লেগেই রয়েছে, ঠিক হচ্ছে না, এই সব সমস্যাগুলোর সমাধানের কিন্তু এই মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি 6 তারিখ পর্যন্ত আমার যে চেম্বার শিলিগুড়ি আশুতোষ মুখার্জি রোড, কলেজ পাড়া, বাণী লাইব্রেরিতে আছি। বাণী লাইব্রেরির বইয়ের দোকানের দোতলায় আমার চেম্বার, জুপিটার জ্যোতিষ কার্যালয়, এখানে আমি আছি। বাকিটা তন্ময় বলো। 9836153569 একটি নাম্বার বুকিং করার জন্য, এবং 9475335623 অপর একটি নাম্বার। যে কোনো একটি নাম্বার ব্যবহার করবেন ওনার কাছে আসার জন্য। এছাড়াও এই মাসের 14 তারিখে জ্যোতি ওনার নিজস্ব চেম্বার, 4 নম্বর নটি বিনোদিনী সরণি, শ্যামবাজার, হাতিবাগান। 14 তারিখে আমি বলিনি তন্ময়, 14 তারিখে আপনারা আমাকে কলকাতায় পাবেন। একেবারে। তবে এখন থেকেই কিন্তু বুকিং করতে হবে। 13 তারিখে বুকিং করলে বুকিং পাবেন না, 12 তারিখে বুকিং করলে বুকিং পাবেন না। এই 8 তারিখের মধ্যে আপনাদের কলকাতায় যারা দেখাতে চাইছেন তাদের কিন্তু বুকিং করতে হবে। বর্ধমান থেকে একজন করেছিলেন, হ্যাঁ, বর্ধমান, বীরভূম, বহু, মানে একদিন বসিরহাট থেকে ফিরে গেলেন, একজন দুর্গাপুর থেকে ফিরে গেলেন, দিনে দিনে আমার কাছে আসতে চাইছেন, পারবেন না কিন্তু, কারণ আমার শিডিউল কিন্তু খুব টাইট, আমার সময় খুব কম। দূর থেকে যারা আসছেন, দুর্গাপুর থেকে, বসিরহাট থেকে, বর্ধমান থেকে, অবশ্যই আগের থেকে বুকিং করুন। 8 তারিখের মধ্যে আপনারা বুকিংটা সেরে ফেলুন। ফোন করে বুকিং করে নেবেন, ফোন করে নাম লিখিয়ে নেবেন, বা ফোন করলেই আপনারা জানতে পারবেন যে কিভাবে বুকিং হবে। একেবারে। আজকের সময় একেবারে শেষ। অনেক ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাদের। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।